সি 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 কি কুলহাঙ্গার। তিশা না আসলে উন্মাদ হয়ে গেছে পুরা, ইনোচেন্ট হয়ে পাবলিকের সাথে একটু কথা বলতে আর ফাতেহা যদি উচিত কথা বলে না, ফাতেহার চাকরি থাকবে না। ফাতেহা উচিত কথা কেমনে বুঝাইতো জানেন? তিশার বাপ্পি যখন পদ্মাস্তরে যায় বৈশা থাকতো 20 দিন 25 দিন 28 29 দিন থাকতো, তখন ফাতেহা টাইটেল থামনেলে বুঝাইতো আম্মু কেন এটা হয়ে গেল, আম্মুর কেন এটা হয়ে গেল, আম্মু কেন ভূতে আসার দিল, আম্মু কেন ফাফিয়াকে ফোন দিতে হইলো, আম্মুর শরীরটা বেশি ভালো যাচ্ছে না, আম্মুর জন্য হঠাৎ এত কষ্ট লাগতেছিল। ফাতেহা তখন এই টাইটেল থামনেলগুলো দিত। বাপ্পি যখন দেখতো ফাতেহা এগুলো দিত, তখন বাপ্পি কী করতো, তখন মাঝে মধ্যে আয়সা ক্যামেরাতে আমার বোন ফাতেহা নাজনীন, আপনারা তো নিশি, তারা তো আপনারা চিনে নেই, আমার বোনের চ্যানেলটাও কিন্তু আপনারা দেখবেন। তখন বাপ্পি এই সমস্ত কথা বলতো। কি কুলাঙ্গার, আজকে নিজের মুখেই বলছেন আজমা বেগমকে বিনা চিকিৎসায় ডাক্তার না দেখাইয়া, দায়িত্ব তার না নিয়া বিনা চিকিৎসায় মেরে ফেলছে। সি সি কি কুলাঙ্গার সন্তান। মায়ের এরকম বুকে ব্যথা নিয়ে, শাশুড়ির এরকম বুকে ব্যথা হামাগুড়ি দিয়ে উঠার পরেও এই মহিলা কীভাবে ডাক্তার না দেখাইয়া বাপের বাড়িতে চলে গেছে, আজকে নিজের মুখেই বলল। আরেকটা বিষয় বলি, এই নানি যে আলাদা দোতলায় ভিন্ন খাইছে এগুলোও কিন্তু পাবলিক দেখছে। নাজমা বেগম যখন মালয়েশিয়ায় গেছে তখন ওনার ঘরে যে উই ফোকা বাসা বাঁধছে এগুলোও কিন্তু পাবলিক দেখছে। আজকে চাষিরা যখন গাছের পেয়ারা গাছ ঢালছে ওইটা নিয়ে ফাতেহা ভিডিও বানাইতে বসছে, কিন্তু অথচ ওর মায়ের ঘরের মধ্যে উই ফোকার বাসা বানাইছে। তখন ফাতেহা বাপ্পিকে ফোন দিয়ে বলতে পারে নাই যে তুই আর তোর খাসি বউ যদি না পারস, রাস্তা থেকে একটা কাজের লোক ধরে আয় না তো মায়ের ঘরটা পরিষ্কার করতে পারবি। তোর মতো কুলাঙ্গার সন্তান মা কেমনে জন্ম দিল, তুই কেমন কুলাঙ্গার সন্তান হয়েছে। এখন আসল কথা তিশা নিজের মুখে স্বীকার করছে, তিশার শাশুড়ি যে অসুস্থ ছিল তিশাকে বলছে, তিশা এসবের অসুস্থ মানুষটাকে ফাত্তা না দিয়ে বরং সে উল্টা তার ছেলের দায়িত্ব তার গাড়ির উপরে দিয়ে চলে আসছে এবং তাকে দায়িত্ব নিয়ে ডাক্তারও দেখায় নাই। নাজমা বেগম যত ডাক্তার কবিরাজ যা কিছু করতো তার নিজ দায়িত্বে করতো। এই কুলাঙ্গার বাপ্পি এবং তিশা কেউই কিন্তু এই মহিলাকে বয়স হয়েছে সেই তার প্রতি টেক কেয়ার ভালো করে নাই। যেটা খুকি বলছে যে 17 দিন কথা বলে নাই, তো 17 দিন কথা বলে নাই যেটা বলছে। এখন তিশা আইসে ইনোসেন্ট হওয়ার পরে আরেকটা বিষয় বলি, ইনোসেন্ট হয়ে পাবলিকের কাছে কানতে আসছে। আরেকটা বিষয় বলি, এই যে তানু মণ্ডল তিশা এত 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 কিছু মানে জীবনে করছে, যার কারণে এখন দেখেন একাকিত্ব হয়ে এখন ইমোশনাল হয়ে এ সমস্ত কথাবার্তা বলতে আসতেছে। এই যে আজকে 2 দিন বইরা মেয়েরে নিয়ে যে এসব নাটক করতেছে তিশা, একটা পর একটা টাইটেল থাম্বনেল দিতেছে, মেয়ে তো একবারে নিঃশ্বাসও ফালায় নাই এবং দৌড়াইও আসে নাই এবং মায়ের কাছে। আরেকটা বিষয় বলি, তানু মণ্ডলরে কইছে না যে তানু মণ্ডল যেন ওই বাড়ি থেকে তেজপাতা নিয়ে তেজপাতার ব্যবসা করে। ঠিকই তানু মণ্ডল কিন্তু বস্তায় বইরা তানু মণ্ডলের দাদার লাগানো গাছের নিছে, তেজপাতা নিয়ে গেছে। তো নানিরে নিয়ে আজকে কথা বলবো। আর ফাতেহার বিষয় বলছে যে কথা বলার জন্য তাকে জিজ্ঞেস করতে পারেন। ফাতেহা তো চলে আসবে আজকে বিকেলে আরেকটা ভিডিও নিয়ে। ফাতেহার কিন্তু আজকে নানি একটা কন্টেন্ট দিয়ে দিছে যে আমার ভাবি কেন মায়ের সাথে 17 দিন কথা বলে নেই, এটা নিয়ে আসবে, দেখবেন আসবে, এটা নিয়ে ভিডিও বানাতে ফাতেহা চলে আসবে। দেখ এক আফু একটা আমার হুমকি দিছে, কমেন্ট না পড়লে খবর আছে, 2টো কমেন্ট পড়ি তারপরে কথা কইতেছি। এখানে আফু লেখছে আমি হিসাব দেই, আমি তো কালকে আপনাকে বলছি যে আপনারা হিসাব করে একটু বললেন। আমি হিসাব দিই, মাহিনুর আজকে স্পষ্ট বলেছে তার সব সন্তান 10 বছর করে ছোট এক একজন আরেকজনের থেকে, কারণ সে অনেক যত্ন নিয়ে তার বাচ্চাদের ফেলেছে। তো কতটা যত্ন নিয়ে ফেলছে আপনারা তাবিয়ার বেলায় দেখছেন, তো তাবিয়া তো হওয়ার পরে আপনারা দেখছেন। তারপরে লেখছে তো তার বোন তানুর 10 বছরের ছোট আর তাবিয়া তানের 10 বছরের ছোট, সেই হিসাবে তানু তাবিয়ার 20 বছরের বড়। মাহিনুরের কথা অনুযায়ী তাবিয়ার বয়স 6, তাবিয়ার 7 রানিং এখন, যদিও তাবিয়ার 8-এর কম না। তাহলে তানুর বয়স মাক্ষীর কথা অনুযায়ী 24, যেটা রোস্টাররা এতদিন বলে এসেছে। দাঁতের বাগান বহুবার তার ভাইয়ের জন্ম তারিখ বলেছে 1981, তো বদার বাচ্চা 45, বদা 19 বছর বয়সে তানুর বাবা হয়েছে, বুঝছেন। এবার কমেন্টার না পড়লে আর কমেন্ট করব না। থ্যাংক ইউ, আমাকে ক্ষমা করে দিন, কমেন্ট পড়বো এবার থেকে, প্লিজ কমেন্ট করবেন। এবার বুঝতে পারছেন নি আমরা যে আমার চ্যানেল থেকে আমি যে বলছি তানজিলার বয়স না হইলো 25 হইব, 25 বছরের হইব।
হায় রে, 19 বছরে বদার সাহেব তানু মণ্ডলের বাপ হইছে। তার মানে বদার সাহেব অনার্স কমপ্লিট করে নাই, ইন্টার শেষ করি বদার সাহেব মনে অনার্সে ভর্তি হয়েছে, আরে তখন মাক্কিরে বিয়ে করে ফেলছে। আছে তো আপু, কালকে তো মাক্কি বলছে তার বিয়ের বয়স 27, মাক্কি গাইলা বলছে তার বিয়ের বয়স 27। আর গত গত 2 মাস আগে মাক্কি তার বিবাহ বার্ষিক পালন করছে 22 বছরের। এবার চিন্তা করেন এদের মানে আপনি তো মাক্কির কথা অনুযায়ী হিসাব মিলাইছেন, কিন্তু মাক্কি কয়দিন আগে হাতে 22 লেখা ম্যারেজ ডেট পালন করছিল না, বিবাহ বার্ষিক পালন করছে না, দেখেন নাই? কয়দিন আগে বললো, এখনও কয় মাস হয়েছে, 2-3 মাস হয়েছে বিবাহ বার্ষিক পালন করছে 22 বছরের। এখন গতকালকে বলতেছে তার বিয়ের বয়স 27। যে মাক্কি 22তম বিবাহ বার্ষিক পালন করলো, তাইলে মাক্কির কথা অনুযায়ী তানু মণ্ডলের বয়স 24। তানু মণ্ডলের বয়স 24, তাহলে 22 যে বিয়ের বিবাহ বার্ষিক পালন করলো 22 লেখি। হ্যাঁ, তাইলে তানু মণ্ডলের মাক্কির কথা অনুযায়ী তানু মণ্ডলের বিয়ের জন্ম তারিখ হলো, সাল চলতেছে 24। তাইলে 22 বছর যদি বিয়ে হয় তাহলে 24 কেমনে, তানু কেমনে 24 বছরের হয়? তারপরে আরেকটা হিসাব বলি, এখন গতকালকে কিন্তু 27 বলছে, তাইলে তানুর বয়স 24, বিয়ের 2 বছর পরে তানু হয়েছে। তিশা মাথা পুরাই নষ্ট করে ফেলছে, মাথা নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় কুলফিওয়ালার লাগে বিয়ে হয়েছে দে ওই ডেটটাই মনে হয় বাপ্পির লাগে চালাই দিছে এই এই রানু মণ্ডলের মা, তানু মণ্ডলের মা রানু মণ্ডল। আজ তারা পাগলি মাজারের, তা না হলে এরকম উঠবট কথা কেউ কেমনে কয়? কতবার যে বিয়ের ডেট বদলাইলো, কতবার যে মানে তানুর জন্মদিন বদলাইলো, সবার জন্ম তারিখ, সব মেয়ে 3 বোনের একটা করে মেয়ে, উভয়ের কেউ আপন বোন না, এক জোড়া করে মেয়ে, কেউ কারো আপন বোন না। কিন্তু কথা হয়েছে দেখেন, সবাই জানতে পারছে, কিন্তু তানুরটা লুকিয়ে রাখতে হইব। আর মনে হয় তিশা 27 যেটা এখানে বলছিল গতকালকে, এটা কুলফিওয়ালার সাথে বিয়ের তারিখটা এখানে বাপ্পির লগে চালাইছে। সত্যি কথা, বাপ্পির সাথে তিশার বিয়ের বয়স হয়তো বা 16-17 বছর হইব, 17 বছর হইব। কারণ তানের যদি 14 বছর হয়, তিশা হয়তো 2-3 বছর পরে বাচ্চা নিছে, এরকমই হইব। এই ধরনের একটা বিয়ের বয়সটা এরকম হইতে পারে। আর কত মিথ্যা কথা বলবে, আর কত মিথ্যা কথা। মাক্কি তানজিলাকে মানে বাপ্পিরে বাপ বানাইতে যাইয়া মানে বাল্য বিবাহ করাই দিছে, এটি কোনো কথা? বদারে বাল্য বিবাহ দিছে মাক্কি। আরে কার জায়গাত কারে মাক্কি চিন্তা করতেছে, কুলফিওয়ালার জায়গায় বদারে চিন্তা করতে যায়, বদারে বাল্য বিবাহ বানাই ফেলছে। আফু কমেন্ট করছে, আমি আফুর কমেন্টটা পড়ে তিশার আজকের ভিডিওর বিষয় নিয়ে কথা বলতেছি। এখানে আমার আফু লিখছে, আপু আপনি যেভাবে 74 সাল বলতেছেন, মাত্র 14-15 বছর আগের কথা। আমি ডাবিতে পড়েছি, তখন প্রত্যন্ত অঞ্চল থেকে মেয়েরা পড়তে আসতো। আর নাজমা বেগম শিক্ষিত ভালো পরিবারের মহিলা ছিল, সুতরাং ফাতেহাকে হোস্টেলে রেখে পড়াশোনা খুব বেশি অস্বাভাবিক ঘটনা ছিল না তখন। তিশার সাথে নাজমা বেগমের তুলনা করা ভুল। তিশা ছিল নিম্ন শ্রেণীর মানুষ, যার কোনো পড়াশোনার গুরুত্ব বোঝে না, কারণ তাদের পেট চালানোই আসল টার্গেট, আর টাকা এদের কাছে সব কিছু। থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য। আমি আপনার সাথে একমত। আমি বুঝাইতে চাইছি যে সমস্ত পরিবারগুলা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সম্ভ্রান্ত এবং বাবা মা শিক্ষিত, মেয়েদের শিক্ষার মূল্য কদর বুঝে তারাই পাঠাবে মেয়েকে প্রত্যন্ত অঞ্চল থেকে পড়াইতে। আমি সেটাই বুঝাইতে চাইছি আপনাকে। কিন্তু একদম লোয়ার 3rd ক্লাস, যেমন আপনি তিশাদের কথাই চিন্তা করেন, তারা আসবে গ্রাম থেকে শহরে পেট চালানোর উদ্দেশ্যে, কোনো না কোনো কিছু করে, হয় কারো মায়ের ছেলের কাছে বিয়ে বসে ফাঁসাইয়া, যেমনি হোক তারা আসবে এসব চিন্তায় ধান্দায়। আর ধরেন সম্ভ্রান্ত পরিবারগুলো মেয়েদেরকে শিক্ষিত করার জন্যই কিন্তু বিভিন্ন শহরে পাঠায় বা ভালো ভার্সিটিতে পড়ার জন্য পাঠায়। আমি এটাই বুঝাইতে চাইছি আপনাকে। হ্যাঁ, যাই হোক, এবার সামনের দিকে আগাই। আপনাদের ইদানিং
এতক্ষণ থেকে আমি দেখলাম যে আমার কমেন্ট আসছে, আমার আজকে মুখে কেন জানি প্রচুর কথা আটকাইতে আছে। কমেন্ট আসতেছিল যে আপু সিকা মুকারে নিয়ে ভিডিও দেন। আপু আমি তো এখন এইটা শেষ করি, এই ভিডিওটা শেষ করি, রাতে আরেকটা ভিডিও আসবে সিকা মুকারে নিয়ে, আপনারা অবশ্যই দেখবেন। তো চলেন আমি তিশার ভিডিও নিয়ে আজকে কথা বলি। আসলে আমি গতকালকের ভিডিও তো আপনাদেরকে বলছিলাম যে ইতি মনে হয় হয়ে গেছে, মানে একাকিত্ব যন্ত্রণা পাগল হয়ে গেছে, একাকিত্ব যন্ত্রণায় পাগল হয়ে গেছে। কারণ সবাই ইতিরে বয়কট করছে। ইতি যে ইতির মাইয়ালারে নিয়ে যে এত ইমোশনাল ডায়লগ দিতেছে, এ নানিরে গনার মতো বিন্দু পরিমাণ তানজিলের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কিছু নেই। তানও বুঝে গেছে যে এটা তার মায়ের স্বামীর বাড়ি, এটা তার বাবার বাড়ি না। তো সেই ক্ষেত্রে তানও তার জীবন নিয়ে ব্যস্ত, কেমনে ছাপড়ি জীবন থেকে বের হইব, কেমনে উন্নতি করবে, এগুলো নিয়ে তানজিলা ব্যস্ত। কাপড়ের দোকান মনে হয় সব কিছু মিলাইয়া সব শেষ। ফেসবুকেও দেখি না কাপড়ের কোনো ভিডিও টিডিও আপলোড দিতে, দোকান মনে হয় ছেড়ে দিছে সম্ভবত। এগুলার মধ্যেই আছে, এখন এই বিজনেসে নামছে। ইউটিউবে কিছু মানুষের মাথা ভাঙ্গা 2-4 লাখ টাকা ইনকাম করার জন্য এখন নতুন ফোন দিয়ে আসছে। এগুলা দেখবেন যারা একবার নেবে দ্বিতীয়বার আর তারা কোনো দিনও এগুলার মধ্যে আর আসে না, আসেও না। আরেকটা বিষয় বলি, তিশা যে ভিডিওতে আজকে আসছে, কত বড় কুলাঙ্গার মহিলা। সে বলে যে তাবিয়াকে রেখে সে ঈশ্বরদী গেছে। এই মহিলা এত ভাইরাম করে, এই মহিলার যে বয়স হয়েছে বা মেয়ে বিয়ে দিচ্ছে বা একটা সাংসারিক জীবন আছে, এগুলার কথা কখনো চিন্তা করে না, একটা সংসার নিয়ে কখনো ভাবে নাই। নাজমা বেগম থাকতে তাকে কোনো কাজে হেল্প করে নাই। সত্যি কথা বলতে নাজমা বেগম নিজেও অখুশি অপছন্দ করতে এই মহিলার কাজকর্ম, যার কারণে ওনার কোনো কিছুতে হাত লাগাইতে পারতো না, উনিও দিত না হাত লাগাইতে। জগৎ নিয়ে ব্যস্ত থাকতো। এই সাথে বদাকেও ওই জগতের বাসিন্দা বানাইছে। তো তার মার কি হইল না হইল, মাহিনুর বদার কারো বিন্দু পরিমাণ তাদের প্রতি কোনো পিল্লিং মাহিনুরের ছিল না। চিন্তা করেন, মরার আগেও তানকে ফালাই দিয়ে চলে আসছে ইয়েতে। মাক্ষী তার বাপের বাড়িতে যাওয়ার আগে 15-20 দিন আগে নাকি নাজমা বেগমের বুকে এমন ব্যথা উঠছে, তার যে হার্টের সমস্যা। দেখেন ভাই বোন দুইজনেই কুলাঙ্গার, ভাই বোন দুইটাই কুলাঙ্গার। এই যে নিশির সাথে সব কথা বলে, নিশি তো একটা অপরাধী, এই জন্য নিশি এখন ভাইয়ের বোর চামচামি করার জন্য বসে যাবে। তার মায়ের যে এরকম বুকের মধ্যে ব্যথা উঠছে, মাকে ডাক্তার দেখানোর জন্য সে উৎসাহিত না কইরা সে ভাইয়ের বোর চামচামি করবে আর ভাইয়ের চামচামি করবে বসে বসে। ভাই বোন দুইটাই কুলাঙ্গার। যখন মা মারা গেছে তখন টাকা ভাগাভাগির জন্য বাংলাদেশে চলিয়েছে লাফাইয়া, ব্যাংকে জায়গায় জায়গায় দৌড়াইছে টাকার ভাগ নেওয়ার জন্য। কিন্তু দেখেন আমি সত্যি মানে এটা সহ্য করতে পারতাম না যে আমার মায়ের বুকের মধ্যে এরকম ব্যথা, আর তারা স্বামী স্ত্রী দুইজন মিলে ঈশ্বর দিয়ে শপিং করতে চলে যায় এবং তাদের এই মেয়েরে ফালাইয়া দাদির কাঁধের উপরে এরকম ব্যথা শোনার পরও হামাগুড়ি দিয়ে নাকি সে দোতলায় উঠছে, এটা আশেপাশের মানুষও বলছে। এবং নাজমা বেগম বাড়িতে ফিরে অনেক চিল্লাচিল্লি করছে তিশার সাথে। তিশা এটারে গুরুত্বই দেয় নাই। নাজমা বেগমের যে বুকে ব্যথা, নাজমা বেগমের যে হার্টের সমস্যা এটা কিন্তু সবাই জানে। কিন্তু এইটার জন্য এই কুলাঙ্গার দুই ভাই বোন বিন্দু পরিমাণও মাথা কামায় নাই এবং তাকে ডাক্তারও দেখে নাই। বিশেষ করে আপনারা দেখছেন মালয়েশিয়া থেকে যখন এই মহিলা একা জার্নি করে আইছে, তারে কতটা ফেরেশান হইতে দেখছেন। যে কালকে আরেকজন উলাইল্লাগিরি করার জন্য বসে গেছে, বা আপনাদের কাছে বিচার দিলাম ভাইয়া নিতে আসবে না, তারপরে দিয়ে ভাবির নামে বিচার দিলাম, উলাইল্লা বুড়ি বই গেছে চোখ ঘুরাই ডিম করি। উলাইল্লা বুড়ি কী নিয়ে জানি কথা কইতে আইছে কি জানি। উলাইল্লা দুই ভাই বোন। দেখেন আমরা যখন দেখছি নাজমা বেগম মালয়েশিয়ার থেকে আইসা কীভাবে দৌড়াইয়া, অথচ এই মাহিনুর বেগম গাড়ি হাঁকাই পদ্মাস্তরে যায়। এই কুলাঙ্গার বাড়ির মধ্যে বসে আছিল একটা হার্টের রুগী, কীভাবে দৌড়াইয়া আইসা ট্রেন দৌড়ছে। তানুমণ্ডলের স্বামী ট্রেনে উঠে বসে রয়েছে। নাজমা বেগম ফোসাইতে পারলে যাইব না, ফোসাইতে পারলে যাইব না, মানে এমন একটা পরিস্থিতি ছিল। তো দেখেন কিভাবে ওনারে ট্রেনে উঠতে দেখছেন, উনি কিভাবে হাঁপাইতেছিল। এবং উঠার পরে তানুমণ্ডলের জামাই রিয়াকশান কিন্তু দেখছিলেন কেমন। সেই ক্ষেত্রে বাবু কামলা কিন্তু প্রচুর ওনাকে হেল্প করার চেষ্টা করছিল ট্রেনে উঠাই দিয়া। তানুমণ্ডলের জামাই ট্রেন থেকে নামে ওনাই ধরেও উঠায় নাই মহিলারে সিঁড়ি দিয়া। তানুমণ্ডলে উঠা একবার জিজ্ঞেস করে দাদি কেমন আছো বা কেমনে আইসো বা কিছু, যতক্ষণ ভিডিওর মধ্যে আমরা দেখছি। এরপরে আবার তানুমণ্ডল আসলে তাবিয়ার যে ফিলিংসটা হবে নাজমা বেগমের জন্য, তানুমণ্ডলের তো সেই ফিলিংস আসবে না।
তো বা তানের যে ফিলিংসটা আসবে নাজমা বেগমের জন্য, তানু মণ্ডলের সে ফিলিংস আসবে না। তো এই এই রাতের বেলা তানু মণ্ডল আর তার স্বামী নাজমা বেগমের ট্রেনের মধ্যে ফালাই দিয়ে চলে গেছে। বদা তার নতুন বিবাহিত বোরে ফালাইয়া তার মারে আনতে যেতে পারে নাই, ট্রেনের কাছে আইসে রাতের বেলা মারে আগানিতে, আবার হ্যাঁ 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 করতে করতে হ্যাঁ হ্যাঁ মা চলে আসছে হ্যাঁ করতে করতে আবার ভিডিও করতে করতে বাড়ি পর্যন্ত নিছে। এরকম একটা মহিলার ঘরে এরকম একটা কুলাঙ্গার সন্তান কীভাবে জন্ম হয়েছে আল্লাহ জানে। তো যাই হোক বলেন, এখন তিশা পাবলিকের কাছে খুকি যখন তার হাঁড়ি ভাঙ্গা দিছে ভালো মতনে তলা ফুটা করে ফেলছে যে আপনি তো আপনার শাশুড়িকে যাওয়ার আগে 17 দিন কথা বলেন নাই, এগুলা না বললে খুকি অযথা এগুলো বলতে আসতো না, খুকি এই কথাগুলো বলতো না, খুকি যা জানে দেখেই খুকি এ কথা বলছে। তো আপনারা দেখেন এই মহিলা আজকে এখানে তার মাথা পুরাই শেষ, কারণ সবাই বয়কট করে দেওয়াতে এখন পাগল উন্মাদ হয়ে গেছে। ভাই ফাতেহা দাঁতের বাগানের কথা বলি, যে তার মা বুকে এরকম এই ধরনের ব্যথা উঠছে, এবং এই মহিলা একটা বয়স্ক মহিলা তাবিয়াকে রেখে গেছে, তাবিয়া উপরে যাই খেলবে, এই জন্য বাপ্পি চোটটা বদার বউ গেছে শপিং করতে, এই তাবিয়া নাকি উপরে যাই খেলবে, তাবিয়া নাকি উপরে দোতলায় উঠে খেলবে, সেই কারণে সে উঠতে পারতেছে না, তাবিয়া ও দোতলা ছাড়া খেলবে না, তাবিয়া তার দাদিকে অনেক জ্বালাইতেছিল, তখন ওনার বুকে এত ব্যথা উঠছে, তাবিয়াকে বলছে যে তুমি যাই উপরে নিজে নিজে খেলো, তাবিয়া বলতেছে তার দাদিও যেন তার কাছে বসা থাকে। তখন এই নাতিনের জন্য ওই সময় তো মহিলা হার্ট অ্যাটাক করে সিঁড়ির মধ্যে গড়াইয়া নিচে পড়ে থাকতো, হার্ট অ্যাটাক করে আল্লাহ তার হায়াত দিছে ওই পর্যন্ত ছিল। কত বড় কুলাঙ্গার, কত বড় ডাকাইত তিশা আর বাপ্পি, চিন্তা করেন। আর ফাতেহা কত বড় কুলাঙ্গার মহিলা। তো উপরে এই মহিলা নাকি সিঁড়ি দিয়ে উঠতে পারে না, হামাগুড়ি দিয়ে নাকি দোতলার মধ্যে আসছে। তারপরে তিশা আসার পরে নাকি নাজমা বেগম নাকি প্রচুর চিল্লাচিল্লি ঝগড়া করছিল, যে তোমার এই মেয়েকে কঠিনভাবে নাকি ঝগড়া করছে, এটা তিশার মুখের কথা, তোমার এই মেয়েকে তুমি আমার কাছে রাইখা যাবে না আর কোনো দিন, আমার বুকে এমন ব্যথা উঠছে আমি দোতলায় উঠতে পারি নাই, আমি হামাগুড়ি দিয়ে উঠছি। তিশা বলে আমি আমার শাশুড়ির এই কথাটা এত বেশি গুরুত্ব দিই নাই, এত বেশি পাত্তা দিই নাই, একটা হার্টের রুগী মহিলাকে ঘরের মধ্যে ফালাই দিয়া আরও একটা ছেলের বোঝা তার উপরে কান্দে দিয়ে তানকে মারা যাওয়ার আগে তানরে নুডলস রান্না করে দিছে, রান্না করে ঢুকে কোরআন শরীফ পড়ছে। তো দেখেন এইরকম একটা ঘটনা দেখার পরে বাপ্পি আর তিশার মনে হইল না তার শাশুড়িকে ইমিডিয়েট ঢাকায় কোনো হার্ট বিশেষজ্ঞরে দেখাইতেন, হার্ট ডাক্তার দেখানোর জন্য। একটা ঢাকা শহরে এত টাকা ইনকাম করার পর, মহিলার এত প্রচুর অর্থ থাকার পরেও তাকে একটা ভালো ডাক্তার দেখায় নেই। আর এইসব উনি তো নিজের সিদ্ধান্ত নিজেই নেয়, এসব কুলাঙ্গারদের উপরে উনি কোনো নির্ভরশীল ছিল না। কিন্তু এই সমস্ত মুরব্বীদেরকে, যারা তাদের ছেলে মেয়ে থাকে, তাদেরকে যত্ন নিতে হয়, টেক কেয়ার করতে হয়, এবং বলে যে মা তোমাকে আর থাকতে দেওয়া যাবে না, যেহেতু এরকম একটা ব্যথা উঠছে। বাপ্পি কুলাঙ্গার মনে হয় জানেও না, বাপ্পি কুলাঙ্গারে পদ্মাশ্বরে নাকি কাঁদছে, বাপ্পিরে তিশা কাঁদে, বাপ্পি কাঁদে তিশা আমার মা তো আর নাই, তখন মাক্ষি কাঁদে বাপ্পি মার যে বুকে ব্যথা উঠছে, আমি তো তখন গুরুত্ব দিই নাই এই বিষয়টারে, আমি তো গুরুত্ব দিই নাই। চিন্তা করেন কি কুলাঙ্গার, শ্বশুরবাড়িতে যায় মাসের পর মাস পড়ে থাকে। নাজমা বেগম দেখে এটা হজম করে, অন্য কোনো মা হলে এটা হজম করতে পারতো না, তার একমাত্র সন্তান। এর ফলে আরও বিষয় হয়েছে কি জানেন, এই ফাতেহা কি শুনে নাই যে তার মার এরকম বুকের ব্যথা উঠছে, এই ব্যথার কথা ফাতেহাও জানে, কিন্তু ফাতেহাও তার মাকে উৎসাহিত করে নাই। মালয়েশিয়া নিছে, ওইখানেও কিন্তু একটা ডাক্তার দেখাইতে পারতো হার্টের, ওনার হায়াত নেই, হয়তো উনি মারা গেছে এইভাবে, তারপর তো সন্তান হিসেবে নিজের সান্ত্বনা দিতে পারতো। মাক্ষী এখন এই কথা নিজে ভিতর মনে হয় এটা নিয়ে মাক্ষী একাকিত্ব জিন্দিগি, তানজিলাও মাক্ষীর কাছে আসে না, মাক্ষীর কাজ কারবারে। তানজিলা এখন মা এত কিছু হওয়ার পরে তানজিলা তার মারে নিয়ে একটা কথা বলে না এই ভিডিওতে। আর ওই যে গাড়ির কথা আপনাদের সাথে আমি বললাম, এই গাড়ি নাকি বিদেশি কোন নানু দিছে, আমার মনে হয় ওই যে কতগুলো আছে না বিদেশি থেকে টাকা টুকা দেয়, তারা মনে হয় টাকা পাঠাইছে তানজিলার ছেলের জন্য। মাক্ষী কোনো গিফটে দেয় নাই, মাক্ষী বদা কোনো গিফটে দেয় নাই। ওঠার পরেও ফাতেহা যেহেতু তার মার দায়িত্ব নেয় নাই, তার মাকে ডাক্তার দেখার জন্য তার বাইকে ফোর্স করে নাই যে মাকে ডাক্তার দেখাও, বা মা তুমি নিজে যে ডাক্তার দেখাও। ফাতেহা মালয়েশিয়া গেছে, ফাতেহা তো ওইখানেও ডাক্তার দেখাইতে পারতো, তার মারে ডাক্তার দেখাইতে পারতো।
নাজমা বেগম যখন মালয়েশিয়া গেছে সবার জন্য টুক 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 করে কারে কী দিবে, কারে কেমনে দিলে খুশি হবে, প্রত্যেকটা মানুষের জন্য একটা করে চকলেট হইলো আইনা সবাই হাতে দিছে। মানে এই মহিলা একটা জিনিস নীতি আছিল যে তার জিনিস কেউ হাত দিতে পারবে না, যতটুকু আমরা ভিডিওতে দেখতাম, কিন্তু সে সবাইরে তার হিস্সা অনুযায়ী সবাইরে সব কিছু বুঝাই দিত। তো মাক্ষী বলে আমার আমার জায়গায় আমি, তার জায়গায় সে রানী, আমার জায়গায় আমি নিজেই মানে স্বাবলম্বী, যেটা বুঝাইতে চাইছে। তারে আর আমার কি করার আছে? আরে ভাই কি করার আছে, মানুষ তো মানে যত্ন, একটা মুরব্বির টেক কেয়ার লাগে, একটা যত্ন লাগে। অথচ এই কুলাঙ্গার দুইটারে বাজার করে করে আনি আনি খাবেছে, আর বদা ঘরের মধ্যে বইবে মা চা পাতা নিয়ে আসছে, চিনি নিয়ে আসছে। মানুষের সম্পদ টাকা থাকলে শুধু হয় না, ভালো সন্তান হওয়াটাও কিন্তু আল্লাহর তরফ থেকে নিয়ামত, একটা আল্লাহর একটা নিয়ামত, একটা ভালো সন্তান জন্ম দেওয়া, বাবা মার প্রতি দায়িত্বশীল সন্তান জন্ম দেওয়া। রোজার মধ্যেও বদা ওইখানে এক রাত থেকে রোজা করেই আইছে। আরও একবার দেখলাম, মানে মা হিসাবে অন্য কোনো মা হলে বুক ফাইটটা মরে যেত যে আমার একমাত্র সন্তান বছরে। আমার মনে হয় না বদা কোনোদিন তার মার সাথে মাকির লোকে বিয়ে করার পর রোজা করছে, প্রথম রোজা। কারণ হয়েছে বদা যখন তার মা যত ভিডিওতে দেখছিলাম, যতবার ইয়েতে আইতো তখন মনে হয় যে তার মার কাছে আইলে প্রথমে যে বলতো ভাল লাগছে আইসে মার কাছে, নিজের কাছে যখন যাইতো লিফট, এই শান্তি, নিজের কাছে ফিরে আসা, নিজের ঘরে ফিরে আসার আনন্দ আলাদা। এখন কিন্তু খুব শান্তি লাগতেছে, মানে এরকম করে কথা বলতো। তার মানে বদা কোনোদিনও তার ভাল লাগে প্রথম রোজা করে নাই, অথচ শ্বশুর বাড়িতে রোজা করার জন্য বদা বসে রয়েছে। ভাইরে এগুলা মানে মা হিসাবে কেমনে সহ্য করে? আর লুলু কি জানি বাটারিং করা এক লুলু, বাইরে ভাই মার যেরকম বুকে ব্যথা ছিল, এরপরে বৈশা বৈশা এখানে আয়সা ভাই আর ভাবির সামসামি করে। দেখবেন আমি আপনাদেরকে বলছি, এই ফাতেহা আবার ভিডিও নিয়ে চলে আসবে যে ভাবি কেন 17 দিন কথা বলে নাই, এই ভিডিও নিয়ে কিন্তু চলে আসবে আবার, যেখানে বলল যে তার শাশুড়ি সিঁড়ি দিয়ে উঠতে পারে নাই, বুকের ব্যথা। একটা বয়স্ক মানুষ হামাগুড়ি দিয়ে 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 উঠছে। আরও একবার মানে বদা সকালবেলা ভোরে উঠতে ফাতেহারে মনে আনতে গেছে, কী যে নাটকীয় একটা ভিডিও বানাইলো। বদা মনে আজীবনের জন্য, চিরজীবনের জন্য প্রবাসে চলে যেতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে তাবিয়ারে দইরা মনে বদার চোখের পানি টলমল, মাক্ষিরে দইরে এমন নাটক শুরু করছে, মনে হয় চোখের পানি টলমল টলমল করতেছে, থুয়ে মনে চলে যেতে গেছে, জাস্ট ফাতেহারে আনতে গেছে। তো ভাই এটা কী টাইপের মানে পুরুষ মানুষ আমি জানি না, মানে কী টাইপের পুরুষ মানুষ নিজের মাকে এভাবে ফেলে দিয়ে, অসুস্থ হার্টের রুগী মাকে ফেলে দিয়ে এরপরে তানার দায়িত্ব দিয়ে শ্বশুরবাড়িতেই বসে থাকে। মানে কী অবস্থা! আজকে বোধহয় ইউটিউবিং করে না, এখন ইউটিউবের টাকা দিয়ে এখন কুটিপতি হয়েছে, এখন আর ইউটিউবিং করে না। কিন্তু এত কুলাঙ্গার, টাকা পয়সা থাকার পরেও মায়ের দায়িত্ব নেয় নাই, মাকে চিকিৎসা করায় নাই। আপনারা তো দেখছেন হওয়ার আগে ভিন্ন খাইছিল তিশা, ঘরের মধ্যে উল ফুটছিল, উই ফোকা ঘর বানাইছিল, উলু ধরছিল ঘরের মধ্যে। এগুলো দেখার পরেও দাঁতের বাগান বই বই এনে ভাষণ দেয়, দেখার পরেও ভাষণ দেয়। আমরা হইলে বাইরে একবারে গালাগালি দিয়ে ফুরাই ফেলতাম যে তুই আর তোর বউ পারবি না, ভালো কথা, তুই একটা কাজের লোক দিয়ে তো ডাইকে আনি, তো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি। মহিলা যখন মালয়েশিয়া থেকে আসছে তখন থেকে বেশি নরম হয়ে গেছে, বুদবুতা হয়ে গেছে। ফাতেহার কাছের থেকে মালয়েশিয়া থেকে আসার পরে বুদবুতা একদম নরম নরম, চেহারা টেহারা কেমন জানি চেঞ্জ হয়ে গেছিলো। নাজমা বেগম আসার কয়েক মাস পরেই তো, 2 মাস, অল্প কিছুদিন পরে তো 2-1 মাস পরেই তো উনি মারা গেছে। বলে পাবলিক রে আপনারা এত মিথ্যা, তার জীবনে এত মিথ্যা, তানজিলার বাপ বানানোর জন্য বাপ্পিরে কী পরিমাণ মিথ্যা নাটক, মিথ্যা মানে গল্প, মিথ্যা মানে কী পরিমাণ মিথ্যা বলতে 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 মাখি টায়ার্ড হয়ে গেছে। মিথ্যা কথা বলতে 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 মাখি একেবারে টায়ার্ড হয়ে গেছে, এখন আর পারতেছে না। যার কারণে মানে পুরাই উম্মাদের মতো হয়ে এখন ভিতরের যে কষ্ট পাপ জমা এগুলো সব এখন উগলাই দিতেছে পাবলিকের কাছে আইসা। কেমন সন্তান যে মার হার্টের সমস্যা আছে জেনেও হামাগুড়ি দিয়ে, বুকে ব্যথা ওঠার পর হামাগুড়ি দিয়ে উপরে উঠছে, ওটা জানার পরেও কেমনি শ্বশুরবাড়িতে মারে একা ফালাই যায়, ডাক্তার না দেখাইয়া, ওষুধ না খাওয়াইয়া, যে একটা মানে চিকিৎসকের ব্যবস্থা না কইরা। এটা হওয়ার পরকে মা তোমার বুকে ব্যথা উঠছে, তাহলে চলো তুমিও ডাক্তারের কাছে যাইও, আমিও ডাক্তারের কাছে যাবো, ওরকম করে তিশা নাকি নাজমা বেগমকে বলছে। কি কুলাঙ্গার রে বাবা! যেদিন মালয়েশিয়া থেকে দৌড়াই ট্রেনে যাই উঠছে সেদিনে দেখে বুঝে গেছে। আরও কিছু দেখেন, বদা ঘরের ভিতরে ঢাকা শহরে দেখছি বই থাকতো,
মাক্কিরিলে হ্যাঁ করতে থাকতো। কিন্তু এদিকে নাজমা বেগম পাবনা থেকে ঢাকা একা একা এসে বাস থেকে নেমে সিএনজি নিয়ে বাসায় একা একা যাইতো এই বয়সে। আবার ঘরে আসার পরে কইতো দিশা তুমি কি পারো, এত দেখবে দেখবে মা কিন্তু 8টা নারকেল করাইছে, দিশা তুমি কি পারো পারো নারকেল করাইতে। এমনভাবে কয় মনে হয় যে তিশা মনে হয় কোন জজ ব্যারিস্টার, কোন পাপাকা ফরিনা, গুলশান বনানীর ভাবিদের মেয়ে এরকম করে বলতেছে। মানে অবাক লাগে এদের কথাবার্তা শুনলে, বদার কথা শুনলে। বলি এই মাখিয়ে এরকম ঘটনা জানার পরে ডাক্তার দেখে নাই, নিজের মুখে স্বীকার করছে। মানে ওনার যত্ন করে নাই, নিজের মুখে স্বীকার করছে, গুরুত্ব দেয় নাই ওনার বিষয়টা। তো খুকি যে মিথ্যা কথা বলছে মোটেও না, খুকি সত্যি কথাই বলছে, খুকি সত্যি কথাই বলছে। আর এখন আরেকটা বিষয় হয়েছে কি, নিশি তো বাড়িতে আইব, নিশিকে দিয়ে এখন ওই সার্টিফিকেটের আমলনামা নিব। আর নিশি তো সত্যি বললে চাকরি থাকবে না, উনি তো আবার তো তৈলাক্ত তেলবাজ মহিলা, ওনার আবার তেলবাজি করতে হইব। এখন ভিডিও বানাইতে বসি যাইব নিশি, আর যে ভিডিও বানাইতে বই যাবো এটা লই যে আম্মুর আর ভাবির সম্পর্কটা এমন, এমনভাবে ভাবিকে আম্মু ভালোবাসতো। কারণ হয়েছে কি জানেন, নাজমা বেগম ছিল একজন বিচক্ষণ মহিলা, সে জানে যে গু ঘাটতে নাই, গু ঘাটলে গন্ধ বেরোইব। এই জন্য উনি ওনার নিজের পাওয়ারে চলতো, ওনার নিজের নিয়ে চলতো। কারণ যে মহিলা একটা দায়িত্ব জ্ঞানহীন, যে মহিলার কোনো দায়িত্ব নাই এবং কোনো ক্লাস নাই, মানে কি বলবো, কোনো যোগ্যতা নাই, যার কারণে কোনো শিক্ষা নাই, যার কারণে নাজমা বেগম নিজের যোগ্যতায় নিজে চলতো, এদেরকে কিছু বলতো না। উনি বিচক্ষণ ছিল যে গু গাটলে দুর্গন্ধই বেরোবে এই গুড় থেকে। তো সেই ক্ষেত্রে উনি চুপা ছিল, সেই ক্ষেত্রে উনি চুপা ছিল। আর খুকি এমনি এমনি বলে না এই কথা। আজাইরা কোনো মানুষের নামে মানুষ এত বড় কথা তুলে দিতে পারে না যে শাশুড়ির লোকে 17 দিন কথা বলেন নাই। এদের বোনদের আলামত, মিমের আলামত কিন্তু আপনারা চোখের সামনে দেখছেন মিম কি করছে না করছে। মিম এখন চিকামু করে খাওয়াই আর সুপারি দিয়ে অন্য নাটক শুরু করছে, এটার ভিডিও পরে আইব। তো এদের বোনদের মিমের নাটক আপনারা দেখছেন, মিম এই মাল্টিপ্লাগ এবং মাল্টিপ্লাগের মায়ের সাথে কি করছে না করছে, এটা কিন্তু ক্যামেরার সামনেই করছে। তিশা মাল্টিপ্লাগের মায়ের ইজ্জত কীভাবে নাড়ছে সবাই দেখছেন। তো নাজমা বেগম ছিল বিচক্ষণ মহিলা, সেই কারণে তিনি গু গাঁটতে যায় নাই, গু গাঁটলেই দুর্গন্ধ বেরোবে। সেই ক্ষেত্রে উনি নিজে গু গাঁটে নাই, কারণ ওনার ঘরে নিজেই একটা কুলাঙ্গার ফয়দা হয়েছে বাপ্পি। সেই কারণে কুলাঙ্গার ফয়দা হওয়ার কারণে সে কুলাঙ্গার যেহেতু ফয়দা হয়েছে, তো নিজের ছেলেই ভালো না, আর এই যাত্রা পাড়ার মাখিরি কিতা বলবো, এই হয়েছে কাহিনী। যাই হোক, পরবর্তী ভিডিওতে কথা হবে আবারও আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।